ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। চোখে লাগে নেশা, ঘোর কাটে না। সালটা ২০০৩। মুক্তি পায় চ্যাম্পিয়ন। জিৎ, শ্রাবন্তী এবং তার সঙ্গে যিনি ছিলেন তিনি সন্ধিতা চ্যাটার্জি। তারপর অনেকগুলো সিনেমা রয়েছে। কখনো রঞ্জিত মল্লিকের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, কখনো যিশু সেনগুপ্ত, কখনো বা মিঠুন চক্রবর্তী থেকে রচনা বন্দ্যোপাধ্যায়। তবে মাঝখানে অনেকটা বিরতি এবং তারপর নানান কাজ, ব্যক্তিগত জীবন তো রয়েছেই। আমাদের সাথে আজকে আড্ডায় রয়েছেন সন্ধিতাদি। প্রথমত তোমার আমি যদি শুরুটা দেখি একদম চ্যাম্পিয়ন থেকে, এবং তুমি যেটা বলছিলে একটু আগে কথা হচ্ছিল যে মডেলিং থেকে শুরু, তো একটু শুরুর সময়টা শুনবো যে চ্যাম্পিয়ন করা এবং ওখান তখনকার যে গানগুলো, যেটা বাংলা কমার্শিয়াল ছবির একদম হিট গান, যেটা এখনো প্লেলিস্টে চলে, তো তোমার এক্সপিরিয়েন্স একটু প্রথম থেকে শুনবো। ২০০৩ আমি যখন অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন করি, তখন চ্যাম্পিয়নের জন্য আমাকে যে রোলটা দেওয়া হয়েছিল, রিয়া ক্যারেক্টারটা ছিল, তো সেই রোলটার জন্য খোঁজা হয়েছিল একটা মডেল। তো অনেক মডেলিং এজেন্সিকে ফোন করে তাদের কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে কন্ট্যাক্ট করা হয়, এবং আমার মতো আরও অনেকে কন্ট্যাক্ট করা হয়। তো আমাদের সবাইকে স্ক্রিনিং করা হয়েছিল যে হু ইজ সুটেবল অ্যান্ড অল। তো সেই জন্য আই গট লাকি অ্যান্ড আই গট সিলেক্টেড আর কি। আমার ছোটোবেলা থেকেই না অভিনয় করার খুব ইচ্ছে ছিল, বিকজ আমার মা অভিনেত্রী ছিলেন। আমার মা যাত্রা করতেন, ওনার নাম সঞ্জয়িতা চ্যাটার্জি। তো ওই মাকে দেখে আমার খুব শখ হয়েছিল যে আমিও মার মতো অভিনয় করব। তখন যাত্রাটা আমি ভাবিনি, দ্যাট ওয়াজ নট মাই মিডিয়াম আমার মনে হয়েছিল, বিকজ ভীষণ কষ্ট যাত্রা করতে গেলে। তখন আরও বেশি ছিল, এখন তো অনেক ইজিয়ার হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে আমার বরাবরই ফিল্ম করার ইচ্ছে ছিল, কিন্তু আমি শুরু করেছিলাম মডেলিং দিয়ে। তো যাই হোক, আই গট লাকি, আই গট সিলেক্টেড। সো চ্যাম্পিয়ন হ্যাপেন্ড অ্যান্ড আই ওয়াজ লাকি যে সেটাও ভালো চলে, এবং গানগুলো আজকেও তুমি বলছিলে তখন যে প্লেলিস্টে আজকেও আছে একদম। এবং আমি চ্যাম্পিয়নের পর যদি গুরুর কথা বলি, যিশু সেনগুপ্তর সাথে কাজ করা, যেখানে মিঠুন চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায় ছিল। কিন্তু তারপরে এই যে তুমি বিরতিটার কথা বললে, তুমি হাওড়া ব্রিজ করেছো, এই যে পরপর সিনেমা, তুমি যেটা শুরুতেই বললে যে তুমি অভিনয় করতে চেয়েছিলে, মাকে দেখেছিলে এবং নিজের প্রতি একটা ইচ্ছে ছিল, কিন্তু এই যে ছেড়ে যাওয়া, এই মিডিয়ামটাকে ছেড়ে একদম ব্যক্তিগত জীবন গোছানো, তোমার ছেলে রয়েছে, তো সেটার এখন কি আক্ষেপ হয় বা কিরকম ছিল সেটা একটু বলো যদি। আক্ষেপ হয় ঠিক না, মানে সত্যি কথা যে আমি পরপর পেয়েছিলাম। চ্যাম্পিয়নের পর পেলাম গুরু পর পেলাম দাদু নাম্বার 1। ওই সবই ওই এটা দেখে ওটা দেখে, মানে চ্যাম্পিয়ন দেখে গুরু পেলাম, গুরু আর চ্যাম্পিয়ন দেখে তারপর দাদু নাম্বার 1 পেলে, এরকম ভাবে। তো তারপর আমি অবশ্য দুটো উড়িয়া ফিল্মও করি। উড়িষ্যাতে গিয়ে শুটিং হয়েছিল, একটা মিহির দাস ওনার অপোজিটে ছিলাম, আর একটা সিদ্ধান্তের অপোজিটে ছিলাম। তো এই দুটোও করি। তারপর যেটা হয়, আমার প্রায়োরিটিস একটু চেঞ্জ হয়ে গেল, বিকজ তখন আমি রিলেশনে আসি একজনের সঙ্গে। তো উই ওয়ান্টেড টু গেট ম্যারিড অ্যান্ড স্টার্ট আর কি ফ্যামিলি। তো সেই জন্য তারপর আমি অ্যাকচুয়ালি বিয়ের পরেও করেছি, তোমার হাওড়া ব্রিজ করেছি, সঙ্গীত বাংলার সাথে যুক্ত ছিলাম। কিন্তু দেন আই কনসিভড, আর সেই বললাম প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গেল। সো আমার মনে হয়েছিল যে আমার ছেলেটা ভীষণ ছোট, এখন আমি এক মাকে বেশি সময় দিতে হবে। তো আমি সেই জন্য ওর কাছেই থাকলাম। যখন ও বড় হলো, যখন আমার মনে হলো যে এবার আমি আবার হয়তো জয়েন করতে পারবো, তখন এতটা সময় চলে গেছিল, এবং আরও নতুন নতুন অনেক প্রডিউসার, ডিরেক্টর, আরও যারা বাকিরা আছে নতুন এসেছে, আমি এখন তো কাউকেই চিনি না বলতে গেলে। অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেকটা গ্যাপ। কিন্তু আমি অভিনয় ছাড়িনি বলতে, আমি থিয়েটারে ছিলাম, থিয়েটার করেছি বহু বছর ধরে। যখন হাওড়া ব্রিজ সেই সময় মানে পপুলার শো, মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার শো হাওড়া ব্রিজ, এবং পরপর সঙ্গীত বাংলায় যেরকম গান, তো তুমি হাওড়া ব্রিজ করার সময় এরকম রেসপন্স পেতে, মানে একটা তো পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল, তো সেই সময়টা কিরকম ছিল? প্রচুর, মানে বিশ্বাস, মানে আমাকে অনেকেই বিশ্বাস করে না এখন, কিন্তু আমি এত চিঠি পেতাম, মানে অনেকে বলতো ওই চিঠিগুলো যে তুই পড়তিস হাওড়া ব্রিজে, সেগুলো বোধহয় সব বানানো চিঠি না, তোরা বানাতিস বসে বসে, স্ক্রিপ্টেড।
তখন আমি বললাম না এটা স্ক্রিপ্টেড নয়, এটা অ্যাকচুয়ালি পেতাম, মানে আমি এত চিঠি পড়তাম যে আমি সব চিঠি পড়তে পারতাম না। আমাকে অনেক চিঠি আই হ্যাড টু ডিসকার্ড বা রেখে দিতাম, পরে পড়বো, বাট তারপর আরও চিঠি এসে যেত, সেগুলো তলায় চলে যেত, এরকম হয়ে যেত। ইনফ্যাক্ট আমি একজনকে চিনি, আমি একটা জায়গায় চাকরি করি, তো আমার সঙ্গে সে আমার অনেক জুনিয়র, সে এসেছে আমার সঙ্গে একই জায়গায় চাকরি করতে। ও বলছে আমাকে দেখে বললো তুমি এখানে, আমি তোমাকে জানো কত চিঠি লিখতাম। আমি তুই লিখতিস? বলে হ্যাঁ, তুমি একটা চিঠিও পড়োনি আমার, এরকম আর কি। সো আমি প্রচুর চিঠি তখন পেতাম, অ্যান্ড ইট ওয়াজ গুড, আই এনজয়েড হাওড়া ব্রিজ, খুব মজা হতো। তুমি যেহেতু বললে যে তোমার প্রায়োরিটি লিস্টটা বদলে গেছিলো, তুমি সম্পর্ক এবং ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলে, কিন্তু সেই সময় ওরকম সুযোগ পাওয়া যেখানে জিৎ আজকে সুপারস্টার, তার অপোজিটে কাজ করা যিশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, এদের সাথে কাজ করার পর ছেড়ে আসাটা কি কঠিন ছিল? জীবনের এই ডিসিশনগুলোর ক্ষেত্রে কতটা ভেবেছিলে? ছেড়ে আসাটা তখন কিন্তু কঠিন ছিল না, তখন আমি নিজের ইচ্ছাতে ছেড়েছিলাম। কিন্তু এখন ইফ আই লুক ব্যাক, তখন মনে হয় যে আমি এতটা গ্যাপ না দিয়ে হয়তো আরেকটু আগে স্টার্ট করলে পারতাম আবার নতুন করে। কিন্তু আমি একদম চেষ্টা করিনি তা না, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেরকমভাবে রেসপন্স পাইনি। যে আমি তো অবভিয়াসলি আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে একটা কথা আছে, তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, মানে আমার মুখের সামনে হয়তো বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই উইল ওয়ার্ক টুগেদার অ্যান্ড অল, কিন্তু দেন আই ডিডন্ট গেট দ্য কল, এরকমভাবেই চলে গেছে। সেই সময় যদি বলি যে নায়িকা আমরা শ্রাবন্তীকে দেখছিলাম, রচনা ব্যানার্জিকে দেখেছি, তো তাদের সাথেও একটা কাজ করা এক্সপিরিয়েন্স, পরবর্তীকালে কি কোনো রকম কোনো যোগাযোগ তোমার মানে তোমার সাথে ছিল নাকি শুধু ওই কাজটুকুর? না, পরবর্তীকালে ছিল, মানে ছিল কিন্তু খুব কম। এমনি দেখা সাক্ষাৎ যদি হতো তাহলে কথা হতো, বাট আদারওয়াইজ পুরোটাই সরে এসেছিল, খুব একটা কিছু ছিল না। তখন কাজ পাওয়াটা কতটা কঠিন ছিল? মানে এখন অনেক মিডিয়াম চলে এসছে এবং একের পর এক সুযোগ যেরকম বাড়ে, অডিশন সেরকম প্রচুর হচ্ছে, তখন ব্যাক টু ব্যাক কাজ করাটা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করাটা তোমার কাছে কিরকম ছিল? তখন না আমি পেয়ে গেছিলাম, জানো তো, এটা লাকি বলা যায়, লাক না থাকলে হয় না, কিন্তু তারপর বোধহয় লাকটা আর ক্লিক করলো না। সেই সময়টা আমার লাকটা সামহাউ গট ইট ক্লিকড, আর আমি পরপর কাজগুলো পেয়েও ছিলাম, করেও ছিলাম। আমি অবশ্য আমার ছেলে হয়ে যাওয়ার পরে ওই দুটো সিনেমা কাটাকুটি এবং জোশ করেছিলাম, সেটা ছেলে হয়ে যাওয়ার পরে। তারপর আবার আমার গ্যাপ হয়ে গেল, কারণ আমি চাকরি করি বলে আমি মেগাতে মানে সুযোগ পেয়েও মেগা আমাকে ছাড়তে হয়েছিল। তো এরকম একটা না কি হয় বলো তো, তুমি যখন অন্য কোথাও একটা চাকরি করো না, এটা একটা না আলাদা মিডিয়াম, ওটা একটা আলাদা মিডিয়াম, দুটোকে মেলানো যায় না, মানে দুটো নৌকোয় পা দেওয়া হয়ে যায় তাহলে। এবার আমি একটা কথা রটে গেছিল, ও তো চাকরি করে, ও কী করে, যেহেতু আমি মেগা ছেড়েছিলাম, ও তো চাকরি করে, ও কী করে সময় দেবে আমাকে, এরকম কথাও জিজ্ঞেস করেছে, তুমি করতে পারবে অভিনয়, মানে সেটা খুব বেশি দিন আগেও বলবো না হয়েছে, মানে তুমি পারবে, কী করে করবে, তুমি তো চাকরি করো, এই কথাটাও শুনতে হয়েছে। তো আমি বুঝতে পারলাম যে সত্যি আমি দুটো নৌকায়, আর আগে আমি তাও করেছি, বিকজ আমি যখনও চাকরি করতাম আমি ম্যানেজ করে নিতে পারতাম, কিন্তু এখন ফ্যামিলি হয়ে যাওয়ার পরে, মানে তখন আই ওয়াজ এ ফ্রি বার্ড, আই কুড ম্যানেজ, এখন ফ্যামিলি হয়ে যাওয়ার পরে আর দুটো নৌকে পা দিয়ে আর আমি পারিনি চলতে। চাকরিটা কি তার প্রায়োরিটি লিস্টে রেখেছিলে? যেহেতু তুমি বললে তুমি অভিনয় করতে ভালোবাসো, ঠিক আছে, চাকরি ছেড়ে অভিনয় করার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল? হয়েছিল একটা সময় যখন আমি বেশ পরপর কাজ পাচ্ছিলাম সেখানে, তারপরে যেহেতু আমি রিলেশনে চলে এলাম এবং বিয়ে করার সিদ্ধান্ত নিলাম এবং আমি কনসিভ করলাম, তখন আমি ভেবেছিলাম যে ঠিক আছে একটু ব্রেক নিয়ে নিই, আবার জয়েন করব। তখন ওই যে ব্রেকটা নিয়েছি তখন কিন্তু আই ওয়াজ উইথ নো ওয়ার্ক, তখন আমাকে চাকরিটা কিন্তু সাপোর্ট করেছে। তো সেই দিক দিয়ে আমি যে, আর বোঝো তো, মানে বাঙালি পরিবারে চাকরি ছেড়ে দেওয়াটা, আমার থেকে যারা বয়সে বড় তারা রাজি হয় না, যে তুই চাকরি ছেড়ে দিবি, তুই এটা করবি, এটা তুই জানিস, মানে তা এখন পাচ্ছিস, পরে যদি না পাস অনিশ্চয়তা, তখন তুই কি করবি, এরকম। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, মানে আমি যতদিন পারছি করে নিচ্ছি, তারপর আলটিমেটলি হয়তো আমি ছেড়ে দেবো, এরকম ভেবেছিলাম। তারপর তো গ্যাপ হয়ে গেল বলে আর ছাড়াই হলো না। জিতের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, মানে পুরনো কথা বললে কি মনে পড়ে?
খুব ভালো, মানে উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। হয়তো এখনো কথা হয় না বলে, তাই যদি হয় আমার পুরোনো স্মৃতির রোমন্থন করতে আমার তো খুব ভালো লাগবে, নিশ্চয়ই ওরও খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আমার লাস্ট বোধহয় জিতের সঙ্গে দেখা হয়েছিল ওর বিয়েতে, তারপর বোধহয় আমার আর জিতের সঙ্গে আর 2-1বার হয়তো কথা হয়েছিল, তারপর আর কথাও হয়নি। তো কিন্তু ভীষণ সাপোর্টিভ ছিল, কারণ জিতও তখন এখন জিতের মতো হয়ে যায়নি, তখন ও নতুন ছিল, ওর বোধহয় ওটা সেকেন্ড না থার্ড ফিল্ম ছিল, তাই জন্য তো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি লাইক। আর আমি তো নতুন ছিলামই, তো হি সাপোর্টেড মি আ লট। তখন ও দুটো সিনেমা পুরনো আর্টিস্ট, আমি প্রথম আর্টিস্ট, তো কিভাবে কি করতে হবে সেগুলো একটু বেশ আমাকে হেল্প করা, বা ক্যামেরা লুক বা হোয়াট এভার একটু হেল্প করতো, তো ভালো সম্পর্ক ছিল আমাদের। একদম কমার্শিয়াল ছবিতে যে ধরনের গানগুলো আমরা দেখতে পাই, তোমার বাকেট লিস্টে সেই গানগুলো রয়েছে এবং তুমি পারফর্ম করেছো, তো সেইগুলো মনে পড়লে মানে কতটা তোমার নস্টালজিক লাগে? হ্যাঁ, সেইগুলো মনে পড়লে বেশ নস্টালজিক লাগে, মানে এক একটা গানের পেছনে এক একটা হিস্ট্রি আছে, এরকমও হয়েছে। স্পেশালি আবার উড়িয়া ফিল্ম দুটো যেটা আমি করেছিলাম, সেটা তো আমাকে উড়িষ্যাতে গিয়ে করতে হয়েছিল, এবং একটা গান তার মধ্যে, সেই সিনেমাটার নাম হচ্ছে তু একা আমো সাহা ভরসা, সেখানে আমার হিরো ছিল মিহির দাস। তো সেখানে আমাদের শুটিং হয়েছিল একটা ঝর্ণাতে, পুরো ফিল্মটা শ্যুট হয়েছে, মানে পুরো গানটা শ্যুট হয়েছে ঝর্ণাতে, আর সেটা ভীষণ স্লিপারি ছিল। তার আমার সঙ্গে যারা কো ডান্সার্স ছিল তাদের মধ্যে 2জন বা 3জন অলরেডি ওই স্লিপ করে পড়ে আহত, মানে তারা বেরিয়ে যেতে হয়েছিল তাদের গানটা থেকে। আর আমাকে সবাই মানে জাস্ট এরকম ভাবে ধরে 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 নিয়ে যাচ্ছে যে তুমি ভাবাই পড়ে যেও না, তাহলে পুরো শুটিংটা গেল ক্যান্সেল হয়ে, সেরকম। তো এইগুলো বেশ একটা এক একটা ইয়ের এক একটা ইয়ে ছিল ভালো। আর তারপর আরেকটা জায়গায় আমরা শুটিং করতে গেছি, সেটাও একটা গানের ছিল, সেখানে কোনটাও চেঞ্জিং রুমই নেই, কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, সে কোথায় কোথায় গিয়ে সব খুঁজে টুজে ওরা বার করে আমরা চেঞ্জ করতে হয়েছে, এরকম আর কি। সেইগুলো একটা ভাবলে বাবা তখন এইসব করতে পেরেছিলাম, এখন হলে তো পারবো না, আমার এখন অনেক কিছু ভাববো, এখানে সাপ নেই তো, ওখানে এই নেই তো, তাতে কোনো বনের মধ্যে চলে গেল, তো আমরা আছি বাইরে, তুমি করো চেঞ্জ, এরকম টাইপের। যিশুদার সাথে তোমার একটা গান রয়েছে, এবং সেই গানটা সেটাও ম্যাড্রাসে শুটিং হয়েছিল, এখনকার চেন্নাই যে ম্যাড্রাসে। তো কিরকম এক্সপেরিয়েন্স ছিল সেটাতে? শুটিংটা হয়েছিল মোস্ট প্রবাবলি অগস্ট, অলিতে গলিতে বোধহয়, অলিতে গলিতে, মোস্ট প্রবাবলি অগস্ট মাসে। আর আমাদের পড়তে হয়েছিল চেন্নাইয়ের গরমে, আমাদের পড়তে হয়েছিল লেদার জ্যাকেট, লেদার প্যান্ট আর লেদার বুটস ওই গরমে। আর নানা রকমের, সে তো একবার তো হয় না, সে তো এখানে কাট ওখানে কাট, এটা করো ওটা করো, সে করতে করতে আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়ি। আমাদের তখন মানে কিছু নেই, মানে তখন পাখা টাকা, সেই পাখা কোথায়, নো পাখা, দুজনেই নতুন, অত কে পাত্তা দেয় আমাদের। তো দুজনে অসুস্থ হয়ে মাথা ঘুরে যায়, মানে ব্ল্যাক আউট টাইপের হয়ে গেছিল আমাদের, স্পেশালি যিশুর যদিও। তো যাই হোক, হয়ে গেছিল। তো তারপর আমাদের তখনই শিফট করা হয়, প্রত্যেকে বরফ নিয়ে আসা হয়, বরফ নিয়ে পায়ে বরফ ঘষা হয়, যে না মানে রিগেইন কনসিয়াসনেস আর কি, বরফ ঘষা হয়। তারপর আমাদের একটা কোথাও একটা হোটেলে শিফট করা হয়, সেখানে আমরা কিছুক্ষণ ধরে বসি একটা এসি রুমে বসে, তারপর জল টল খেয়ে সুস্থ হয়ে আবার শুটিং করি। তখন আর নো লেদার বুটস, হয়ে গেছে পরা, আর পরতে হবে না, বা অন্য জামা কাপড় পরে ফেল। তো তখন তারপরে ওই গানটা দিয়ে দেখবে আরেকটা জামা আছে, একটা সাদা ছোট জামা, সাদা টপ অ্যান্ড সাদা স্কার্ট, তো সেটা আই ওয়াজ মোর কমফোর্টেবল ওখানে, বিকজ তখন অনেকটা সূর্যটাও নেমে এসছে আর গরমটাও কমছে, আর ওরকম আমাকে আর লেদার জিনিসপত্র পরে হচ্ছে না, তো ইট ওয়াজ হোয়াইট তখন প্লেজেন্ট। এখন নিজের ছবি বা গান কোনোটা রিপিট দেখো কখনো মনে হলে? হ্যাঁ, অনেক সময় দেখি। আমি দেখি থেকে আমার 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 না অনেক বন্ধু টন্ধু আছে, তখন ওরা আমাকে ফোন করে বলে যে এই তোর সিনেমাটা দেখাচ্ছে, কালার্সে দেখাচ্ছে, তোরটা এই জিতে দেখলাম, কেনা দেনা, তখন তাই দেখলি, বলি দেখ এটা বলেও আমাকে একটা ভিডিও ক্লিপিং করে এই দেখ পাঠালাম, একটু দেখ,
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আই মিস দোজ ডেজ, ঠিক আছে সেগুলো ভালোই ছিল এরকম। ইন্ডাস্ট্রিতে যে কটা বছর কাজ করেছো, মানে তোমার ভালো খারাপ মিলিয়ে অভিজ্ঞতা কিরকম ছিল? খারাপ অভিজ্ঞতা খুব যে হয়েছে তাকে তো আমি বলবো না, কারণ যেহেতু আমি পেয়েছি, আমি বললাম না ফার্স্ট সিনেমা, তারপর সেকেন্ড সিনেমা, তারপর থার্ড সিনেমা পেয়ে গেছি, তারপর উড়িষ্যাতে চলে গিয়েছিলাম। উড়িষ্যাতে অবশ্য বলতে পারি যে উড়িষ্যাতে যখন আমি গিয়েছিলাম 2টো সিনেমা করেছি ব্যাক টু ব্যাক, তারপর থার্ডটা অ্যাকচুয়ালি উড়িষ্যাতে একটা না সমস্যা আছে, ওখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেও কম বাজেটের সিনেমা হয়, এখন হয় কিনা আমি জানি না, তখন তো হতো। তো সেই সময় আমি আগের 2টো ফিল্ম যা বাজেটে করেছিলাম, আমি থার্ডটা বলেছিলাম না আমার রেমুনারেশন বাড়াতে হবে, তো সেটাতে দি ডিডন্ট এগ্রি। তো সেই জন্য তো এটার বলতে গেলে একটা খারাপ দিক, তো সেই জন্য ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আর আমি তো তখন সবে আমি তো উড়িষ্যাতে গিয়ে থাকিনি, যেটা রচনা ব্যানার্জি বোধহয় করেছিলেন, আমি তো ওখানে গিয়ে থাকিনি, আমি তো জাস্ট করতাম, শুটিং করতাম এবং কলকাতায় চলে আসতাম। এখানে তখন আমার হাওড়া ব্রিজ চলতো, তো আমি ওখানে যেতাম, আবার এখানে এসে আবার হাওড়া ব্রিজে শুটিং করতাম। আর অবশ্য তখন আমি থিয়েটারও করতাম, তো থিয়েটারে শো থাকলে করতাম, আবার ওখানে যেতাম, আবার করতাম, শুটিং করতাম। তো তখন আমি বলেছিলাম যে না, এতটা টু অ্যান্ড ফ্রো করতে হচ্ছে, যদিও ওগুলো ওরা স্পন্সর করতো, কিন্তু তাও বলেছিলাম যে একটু আমার রেমুনারেশনটা বাড়াতে হবে, আমার পক্ষে খুব টিডিয়াস হয়ে যাচ্ছে। তো দে ডিডন্ট এগ্রি, সো ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আর তারপরে আমি ওদের ওখানে আর কাউকে চিনতাম না, হয়তো গিয়ে থাকলে যোগাযোগ করলে চেনা জানা পরিচিতি বাড়তো, কিন্তু দ্যাট আই ডিডন্ট ডু ইট। টলিউড ইন্ডাস্ট্রির সাথে অভিজ্ঞতা তোমার ওভারঅল ভালো, যেটা তুমি বলছিলে সেরকম? হ্যাঁ আমার ওভারঅল ভালো। তুমি যেটা বলে যে হাওড়া ব্রিজে চলাকালীনই তুমি বিয়ে করে ফেলো এবং তারপর তোমার ফ্যামিলি হয়, তো সেক্ষেত্রে বলো যে পারিবারিক দিক থেকে কতটা সাপোর্ট ছিল যে কাজ করা, এবং ইন্ডাস্ট্রি নিয়ে তো অনেকের অনেক রকম ধারণা থাকে যে ইন্ডাস্ট্রিতে কাজ করবো, যে তোমার পরিবার কতটা সাপোর্টিভ ছিল? আমার পরিবার সাপোর্টিভ ছিল বলেই আমি আর করতে পেরেছিলাম, এত কিছু ম্যানেজ করে করতাম। একটা ইনসিডেন্ট বলি, আমার বিয়ে হয়ে গেছে তখন, আমার শাশুড়ি মা, আমার হাওড়া ব্রিজে একটা না নাচ থাকতো, তুমি দেখেছো না শুরুটাতে, হ্যাঁ, তো একটা নাচ থাকতো, তো আমার সেই নাচটা দেখতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসতেন, আমি জানি না কেন, এভরিডে উনি ওই চালিয়ে শুধু ওই নাচটুকু দেখতেন, তারপর উনি ঘুরিয়ে ওনার সিরিয়ালস দেখতে শুরু করে দিতেন। আর কেউ যদি বাড়িতে আসতো তখন উনি বলতেন এই দেখ 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 সন্ধিতা কেমন নাচছে দেখ বলে দেখাতেন। বা আমার যদি গান হতো উনি শুধু ওইটাই দেখতেন, আর দেখতেন না, বাকি উনি দেখতেন না, বাকি আবার উনি সিরিয়াল, উনি বেশি ভালোবাসতেন নাকি সিরিয়াল দেখতে, তো উনি আবার সিরিয়ালে শিফট করে যেতেন। তো ওই আর কি আমাকে সবাইকে ডেকে দেখানো যে দেখ সন্ধিতা নাচ করলো, দেখ সন্ধিতা ওইটাতে নাচ করলো, আচ্ছা ঠিক আছে এবার তো আমরা এবার সিরিয়ালে দেখি বলে চলে যেতেন। তো দ্যাট ওয়াজ আমার ওইটা, মানে আমার বেশ ভালো লাগতো যে দেখো আমাকে তো সাপোর্টই তো করছে, ইট ইজ আ কাইন্ড অফ সাপোর্ট, যে ও মাও কেন এরকম করছে, এরকম জামা পরে কেন নাচছে, এইসব তো ছিল না, সাপোর্টই করতো। ইনফ্যাক্ট উনি নিজে দেখতেও ভালোবাসতেন এবং অন্যদের দেখাতেও ভালোবাসতেন। তো সেটা আমার হাজব্যান্ডও সাপোর্টিভই ছিল, কারণ ও তো জানতোই যে আমি অভিনয় করি, তো সেই দেখেই তো হয়েছিল। ইনফ্যাক্ট উনিও মিউজিশিয়ান, সো হি নোজ। তো সবকিছু মানে তুমি যেটা বললে যে সবকিছু ঠিকই ছিল, সেক্ষেত্রে তোমার সরে আসাটা এখন কি কিছুটা মনে হয় আফসোস হয় যে আর একটু কাজ করলে ভালো হতো? মানে এখন যদি জিৎ বা যিশুকে দেখো একটা সময় তোমার স্ক্রিন শেয়ার করা, তো সেইগুলো তোমার কাছে কিছুটা হলো এখন মনে হয় যে হ্যাঁ যদি কন্টিনিউ করতাম, যদি সত্যি লেগে পড়ে থাকতাম, আমি বোধহয় একটু লেজি, ঠিক লেগে পড়ে থাকতে পারিনি, যদি সত্যি লেগে আদা জল খেয়ে লেগে পড়ে থাকতাম তাহলে হয়তো আমি আরও কিছুটা অ্যাটেন্ড করতে পারতাম, যেখানে আমি এখন আছি সেখান থেকে আরও বেটার হয়তো কিছুটা হতে পারতো। আর আমি যদি চাকরিটা নিয়ে আরেকটু ভাবতাম যে সত্যি চাকরিটা ছাড়ার কথা, তাহলে হয়তো আমি যে শোজগুলো বা যে সিরিয়ালটা আমি ছেড়েছি, তো সেইগুলো হয়তো ছাড়তাম না, তো তাতে পরিচিতিটাও বাড়তো। সেটা চাকরি করাটা কি ম্যান্ডেটরি ছিল তোমার কাছে? না, খুব একটা যে ম্যান্ডেটরি ছিল তা না, কিন্তু যেহেতু আমি তখন না ওই যে বললাম, আমি যতদিন আমি বাড়ির লোকজন বললাম যে বলেছিল যে কেন তুই চাকরি ছেড়ে দিবি, তুই চাকরি ছেড়ে দিবি, এখানে এমন একটা প্রফেশনে যাচ্ছিস, তুই জানিস না সেটাতে হবে কি হবে না। এবার এটা সত্যি, এবার এরকম অনেকেই আছে যারা চাকরি করতো এবং অভিনয় করতো, কিন্তু তারপর তারা চাকরি ছেড়ে দিয়ে অভিনয়টা বেছে নিয়েছে, বা গানের প্রফেশনেও আছে গান বেছে নিয়েছে। আমি সেই
জোশটা বোধহয় দেখাতে পারিনি। আমি সিনেমাটাই জোশ করেছি, কিন্তু নিজের লাইফে বোধহয় জোশটা দেখাতে পারিনি, যে না আমি চাকরি ছেড়েই দেবো, আই নো আই ক্যান ডু ইট আদারওয়াইজ। তো সেটা আমি বোধহয় দেখাতে পারিনি। তো সেই জন্য চাকরিটা আমি ছাড়লাম না। আর তারপর যেহেতু আমি বললাম না প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গেল, তখন তো আর চাকরি ছাড়ার প্রশ্নটা নেই। তখন চাকরি করে আমি ওটা ম্যানেজ করতে পারছিলাম বলে করলাম। তারপর ওরকমভাবেই দিন চলে গেল এবং আর কিছুই ছাড়া হলো না, চাকরিটা ছাড়া হলো না। সেই ছেলে এখন কি বলে, মানে তোমার কাজ? হ্যাঁ, ও এখন তো আমি একটা নিজে ডিরেক্ট করেছি 2টো নাটক, 3টে নাটক অ্যাকচুয়ালি নিজে ডিরেক্ট করেছি। তো ও আমার সব নাটক টাটক দেখতে দেখতে যায় এবং ওর খুব ভালো লাগে। কোথাও ও লুপ হোলস খুঁজে পায় না, ও সবই আমি যা করি ওর দারুণ লাগে এরকম। সিনেমা দেখে তোমার? সিনেমা খুব একটা দেখেনি, গানগুলো দেখেছে, সিনেমাটা পুরো বসে দেখেনি। ছেলে এই প্রফেশনে আসুক সেরকম কি কোনো ইচ্ছে রয়েছে? আমার কোনো ইচ্ছে নেই, তবে ও আসবে কিনা আমি জানি না। ওকে ধরে বেঁধে আমি একটা শ্রুতি নাটক করিয়েছিলাম, সেটা খুব রিলাক্টেন্টলি করেছিল, না আমি করতে পারবো না, ও ভীষণ লাজুক, না আমি করতে পারবো না বলে করেছিল। কিন্তু ও যদি আসতে চায় আমার কোনো অসুবিধা নেই, আসতেই পারে। একদমই। এবং তোমাকে শুরুর দিকে যেটা আমি বলছিলাম, যে যেহেতু মানে হিট লিস্টেড অনেকগুলো গান রয়েছে, তো তুমি বলো যে তোমার সবচেয়ে বেস্ট মেমোরি কোনটা এতগুলো ছবির মধ্যে? মানে পুরো ফিল্ম চ্যাম্পিয়ন প্রথম কাজ একদম, বিকজ প্রথম কাজ। আর চ্যাম্পিয়নে অনেক কম বয়সী ছেলেমেয়েরা ছিল, তো তাদের সবার সাথে 2-1জনের সাথে বন্ধুত্ব এখনো আছে। আর তখন সবাই মিলে আড্ডা হতো, মানে পেছনে শুটিং চলছে, মানে যেখানে শুটিং হবার সেখানে শুটিং হচ্ছে। আর আমরা যারা ছিলাম, যেমন তখন শাগনিক ছিল, ববি ছিল, আরও অনেকে ছিল, আরও অনেক ছেলেমেয়ে ছিল। তো আমরা সব গোল হয়ে বসে সন্ধে হলে মুড়ি মাখা খেতাম, চা বা কফি খেতাম, আড্ডা মারতাম। ওই আড্ডাটা ওয়াজ তখনকার দিনে, মানে তখন প্রথম কাজ তো, ভেরি ইয়াং আমিও, তো খুব মজা লাগতো যে আমার এতগুলো বন্ধু হয়েছে। মাঝে মাঝে আমাদের যিনি ডিরেক্টর রবি কিনাগি উনি জয়েন করতেন, মাঝে মাঝে জিৎ জয়েন করতো, মাঝে মাঝে শ্রাবন্তী জয়েন করতো। সো ইট ওয়াজ ফান, যে উই হ্যাড গ্রেট টাইম তখন সেই সময়টা। তো আর ফার্স্ট ফিল্ম বলে সবসময় একটা ফার্স্ট জিনিসের প্রতি একটা সবসময় একটা মোহ থেকে যায়, একটা ভালোবাসা থেকে যায়, সেই ভালোবাসাটা আমার এখনো আছে। এখন যখন নতুন করে আরেকবার যোগাযোগ করতে চেয়েছিলে ইন্ডাস্ট্রির সঙ্গে, এবং সেক্ষেত্রে তুমি বলতে চাও খুব ভালো যে রেসপন্স পেয়েছো এমনটা নয়, কখনো মনে হচ্ছে যে অনেকটা বদলে গেছে এই যে যোগাযোগের মাধ্যম? তখনকার যারা ছিল তারা তো এখন মানে অতজন খুব একটা নেই, এবং নতুন অনেকে জয়েন করেছে, তো সেই জায়গাটা একটু বলো। হ্যাঁ, মানে আমি সত্যি বলতে গিয়ে আমি ওপেন এখন, মানে বিকজ আমি তো ছেলে বড় হয়ে গেছে এখন, আর ওর পেছনে আমাকে সময়টা অতটা দিতে হয় না। সো আমি নিজের জন্য সময় দিতে পারি, সেই জন্য আমি থিয়েটারটাও করতে পারছি। আর যদি সুযোগ সুবিধে আসে তাহলে অবভিয়াসলি আমি করতেই পারি। যোগাযোগ করতে গিয়ে কি মনে হয়েছিল তোমার, যে কতটা চেঞ্জেস এসছে? যোগাযোগ করতে গিয়ে হ্যাঁ, মানে কি বলবো, আমি চিনিই না কাউকে, আমি তো ফোন নাম্বারই জানি না কাউকে, আমি কোথায় যাব? এবার আমি যদি একটা অপরিচিত কারোর কাছে যাই, সে যদি আমার কোনো কাজ না দেখে থাকে, আমি জানি না তো সে আমার কাজ দেখেছে কি দেখেনি। ধরে নিলাম সে কিছু দেখেনি, তাকে আমাকে প্রথমে বলতে হবে আমি ওইগুলো করেছি, তখন সে বলবে ও আচ্ছা আপনি ওগুলো করেছেন, আচ্ছা ঠিক আছে আমরা কন্ট্যাক্ট করব। এবার সেই যে যদি কন্ট্যাক্ট যদি করেও, আমাকে অ্যাকচুয়ালি কি ওই স্ক্র্যাচ থেকে আবার শুরু করতে হবে, মানে এতটা সময় অতিবাহিত করার পরে আবার ওই স্ক্র্যাচ থেকে শুরু করতে না আমার কিরম একটা লাগে। মানে আই হ্যাভ টু বেগ ফর আ রোল, ইফ আই গেট দ্য রোল তাহলে আমি কীরকম ধরনের কাজ পাবো আই ডোন্ট নো। যদি বলে আপনি মা করুন, বলতেই পারে অবভিয়াসলি, এবার হিরোর মা আমি করতে পারবো, মানে আমার সেই মেন্টাল সেট আপটা এখনো হয়নি। যদি বলে দাদা বৌদি কাকিমা, ঠিক আছে আমি করে দিতে হয়তো পারবো, কিন্তু ওই আই ওয়ান্ট এখন এই সময়তে এসে আই ওয়ান্ট আ রোল দ্যাট হ্যাজ গট আ সাবস্টেন্স, বলতে গেলে সাবস্ট্যান্সিয়াল রোল। তো সেরকম যদি আমি কিছু পাই অবভিয়াসলি আমি করবো, যদি সেরকম না পাই তখন আমি ভাববো যে আমি করবো কি করবো না। আমি একটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝখানে আমি একটা শুটিং করেছি, সেটা একটা ফিল্ম হিসেবে রিলিজ করার কথা, কিন্তু সেটা এখনো অবধি
হয়নি, মানে আটকে আছে। শুটিং শেষ হয়ে গেছে, ডাবিং শেষ হয়ে গেছে। তো ওটা অরিন্দম হালদার বলে একজন, উনি ডিরেক্ট করেছেন, কিন্তু ওটা কোথাও একটা আটকে আছে যেখান থেকে ইয়ে হয়নি এখন অবধি। তো সেটা যদি রিলিজ হয় তাহলে বলা যেতে পারে যে আমি আবার শুরু করলাম আমার ইনিংস, যদি শুরু করতে। হ্যাঁ, তো সেটা যেহেতু বলছিলাম না, বিকজ সেটা যদিও আটকে আছে বলে রিলিজ হবে কিনা আই ডোন্ট নো, কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম বা কিছু একটা প্রবলেম আছে ওটা। তো সেটাতে ওটা হলে তাহলে আবার শুরু হলো হয়তো। তুমি এবং কি বলবে তোমার দর্শকদের? তোমার তো থিয়েটার চলছেই, এছাড়া আমার মনে হয় তুমি ভীষণ ফ্যামিলি পার্সন। হ্যাঁ, একটু ফ্যামিলি পার্সন বলে। দর্শকদের বলবো যে আপনারা এতদিন যে আমাকে ভালোবাসা দিয়েছেন তাতে আমি আপ্লুত। আর এরকমভাবেই আমি জানি না আমার দর্শকরা এখন তো সব বাচ্চারা, মানে যারা বাচ্চা ছিল, আমার দর্শকরা বোধহয় বাচ্চা ছিল সেই সময়, এখন তারা অনেকটা বড় হয়ে গেছে হয়তো। সেই আরে এই সন্ধিতা দি হয়তো বলে, বিকজ সেই সময় আমি সন্ধিতা দি নামে খুব পরিচিত ছিলাম হাওড়া ব্রিজ যখন করতাম। তো সেই সন্ধিতা দি আবার অনেকদিন বাদে অ্যাকচুয়ালি আমি ক্যামেরার সামনে আসছি। তো সেই সন্ধিতা দি ভালো আছে, নিশ্চয়ই তোমরাও ভীষণ ভালো আছো। হাওড়া ব্রিজের মতো করে বলছি যে তোমরা খুব ভালো থেকো, খুব ভালোবেসো আমাকে। আর আবার কোনো না কোনো সময় হয়তো দেখা হবে তোমাদের সঙ্গে, তখন চুটি আড্ডা হবে আবার এরকম তোমার মতো আজকে যেরকম হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।